হ্যালো, আমার প্রিয় নবম এবং দশম শ্রেণীর বন্ধুরা, তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছো তাদের জন্য আমি নতুন অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ব্যবসায় শিক্ষা শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান বিষয়টি আমি আজকে থেকে নিয়মিত ভিডিও করব। আমি আশা করব যে তোমাদের এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক উপকার হবে। তো আমি মোহাম্মদ আইয়ুব হোসেন, এম.কম বিএড, সহকারী শিক্ষক, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়, সিঙ্গার মানিকগঞ্জ। তো আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা অন্যকে দেখার সুযোগ করে দিবা, অবশ্যই শেয়ার করবা, লাইক করবা এবং আমার চ্যানেলটি পরবর্তীতে তোমরা যাতে ভিডিও পাও এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো তাহলে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে প্রয়োজনীয় সাইড নোট লিখে নিতে পারবা, এজন্য খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়ে নাও। তাহলে আমরা আজকে শুরু করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। কারণ এই দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকেই আমাদের অঙ্ক শুরু হয়েছে হিসাব বিজ্ঞানের। তো যারা হিসাব বিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ তাদের আমি বলবো বইয়ের কিচ্ছু নাই, তোমরা আমার ক্লাসটি দেখলে অত্যন্ত সুন্দরভাবে হিসাব বিজ্ঞান অঙ্ক বুঝতে পারবে এবং অঙ্ক করতে পারবে। তাহলে চলো আমরা হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করি। হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে লেনদেন জিনিসটা কি, এটা আমাকে আগে বুঝতে হবে। লেনদেনটা হলো যে বিজনেসে অনেক ঘটনা ঘটে থাকে, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, বিজনেস করতে গেলেও সেখানে অনেক ধরনের ঘটনা ঘটে। এই যে সমস্ত ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে সেই সকল ঘটনাকে লেনদেন বলা হয়। কি বললাম? যে সকল ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে সেই সকল ঘটনাকে লেনদেন বলা হয়। আর যদি অর্থের সম্পর্ক না থাকে তাহলে সেটা লেনদেন বলে গণ্য হবে না। যেমন আমি যদি বলি যে মিস্টার করিমকে 10,000 টাকা বেতনে 10,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো, নিয়োগ দেয়া হলো, এটা একটা ঘটনা। অর্থাৎ মিস্টার করিমকে 10,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা যদি দেই যে মিস্টার করিমকে বেতন প্রদান 10,000 টাকা। তাহলে কথাটা বুঝো, আমি লেনদেনের সঙ্গে বলছি যে যে সমস্ত ঘটনার সাথে টাকার সম্পর্ক আছে সেই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। তাহলে প্রথম ঘটনা মিস্টার করিমকে 10,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো। আর 2 নম্বর ঘটনা দিচ্ছি মিস্টার করিমকে বেতন প্রদান 10,000 টাকা। তাহলে এটাও একটা ঘটনা, এটাও একটা ঘটনা। এখন তুমি 1 নম্বর ঘটনা যদি খেয়াল করে দেখবা, যেখানে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকা তুমি মিস্টার করিমকে বেতন দিবা, এই জন্য তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিচ্ছি। নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়নি, এই টাকাটা কিন্তু দেওয়া হয়নি। তাই কী দেওয়া হয়েছে? নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু টাকা দেওয়া হয় নাই, শুধু নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে এখানে অর্থের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এই লেনদেনটার সাথে অর্থের কোনো সম্পর্ক নাই, এর জন্য এটি লেনদেন বলে গণ্য হবে না, অর্থাৎ এটি লেনদেন নয়। 2 নম্বর ঘটনাটা দেখো, মিস্টার করিমকে বেতন প্রদান 10,000 টাকা। অর্থাৎ তুমি এইটা মিস্টার করিমকে বেতন যেহেতু দিচ্ছ অর্থাৎ এই 10,000 টাকা প্রদান করছো, তাহলে এখানে টাকার সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে? টাকার সম্পর্ক আছে, এই জন্য এটা লেনদেন বলে গণ্য হবে। তাহলে আমরা লেনদেন বুঝলাম যে যে ঘটনার সাথে টাকার সম্পর্ক আছে সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। ক্লিয়ার? ওকে, তোমাদের বইতে লেনদেনের 7টা বৈশিষ্ট্য রয়েছে। তবে 7টা বৈশিষ্ট্য সম্পর্কে আমি এখন আলোচনা যাব না। তবে এর ভিতর থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। তো আমি মনে করি যে লেনদেন কোনো ঘটনা টাকার সম্পর্ক থাকবেই, এবং টাকার সম্পর্ক যদি থাকে তাহলে সেই ঘটনার সাথে
আরও 3টা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যে ওই 3টা বৈশিষ্ট্য থাকতেই হবে। তাহলে তোমাদের বইতে যে 7টা বৈশিষ্ট্য আছে তোমরা এটা পড়ে নিবা। আর আমি যে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এমন ইম্পর্টেন্ট 3টা বৈশিষ্ট্য আছে যে 3টা বৈশিষ্ট্য না হলে সেই ঘটনাটা লেনদেন হবে না, কিন্তু আরও যে বৈশিষ্ট্য আছে ওগুলো না হলেও লেনদেন হওয়া যায়। কিন্তু 3টা বৈশিষ্ট্য আমি আবার বলছি, 3টা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য 3টা মনে রাখবা। 1 নম্বর বৈশিষ্ট্য আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি? তোমার বিজনেসে হয় টাকা আসবে তাহলে টাকা চলে যাবে, হয় টাকা কমবে তাহলে টাকা বাড়বে, যদি বাড়েও না কমেও না, এই ধরনের যদি ঘটনা থাকে তাহলে ওটা লেনদেন হবে না। অর্থাৎ এর বৈশিষ্ট্য আর আর্থিক অবস্থার পরিবর্তন হবে, হয়তো আমার টাকা বাড়বে তাহলে কমবে, যে কোনো একটা ঘটনা ঘটবে, কমতেও পারে বাড়তেও পারে, এই ধরনের হলে সেটা পরিবর্তন হয়, এটা আর্থিক অবস্থার পরিবর্তন। নাম্বার 2 আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ যদি কোনো ঘটনাকে তুমি লেনদেন বলে চিহ্নিত করো, সে লেনদেনটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ তুমি টাকা দিয়ে পরিমাপ করতে পারবা। কীরকমভাবে? মনে করে যে এই বোর্ডটা তোমাকে যদি কেউ বলে এই বোর্ডটার দাম কত, তুমি কিন্তু এটা বলবা 200 টাকা বা 300 টাকা বা 400 টাকা, একটা কিছু বলবা। যদি তুমি একটা 300 টাকা বলো, তার মানে তুমি 300 টাকা পরিমাপ করছো এই বোর্ডটা। কয়শো টাকা? 300 টাকা। তাহলে 300 টাকা পরিমাপ করছো। এখন তাহলে পরিমাপ করা যাচ্ছে, এই কলমটার প্রাইস কত? তুমি বলবা স্যার এটা কত? 30 টাকা। তাহলে আমি এই কলমটাকে 30 টাকা দিয়ে পরিমাপ করলাম। এই জন্য বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এখন পরিমাপ করা যাবে না কোনটা? তোমাকে যদি বলা হয় যে মায়ের ভালোবাসার দাম কত, তুমি কি এটা পরিমাপ করতে পারবা? তুমি কি বলতে পারবা যে 5 কোটি টাকা মায়ের ভালোবাসার দাম? মায়ের ভালোবাসার কোনো দাম হয় না, অর্থাৎ এটা অমূল্য সম্পদ, এটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না, এই জন্য এটা লেনদেন বলে গণ্য হবে না। এই জন্য বলা হয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ যে ঘটনাটা লেনদেন হবে সেটা অবশ্যই টাকা দিয়ে পরিমাপ করা যাবে। 3 নম্বর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হিসাবের দ্বৈত সত্তা। হিসাবের দ্বৈত সত্তা। কারণ হিসাবের দ্বৈত সত্তা মানে কি? দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ। দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ, অর্থাৎ কোনো ঘটনা লেনদেন হতে গেলে তাকে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। তার কয়টা পক্ষ থাকতে হবে? দুটি পক্ষ। এই যে দুটি পক্ষ যে থাকবে এটার নামই দ্বৈত সত্তা। দুইটা পক্ষ কি কি? একজন দাতা আর একজন গ্রহীতা। একজন দাতা, একজন দাতা, দাতার একজন কি? গ্রহীতা। এই দুইটা পক্ষ থাকতে হবে। এই দুইটা পক্ষ যদি না থাকে তাহলে সেটা লেনদেন হবে না। কেননা তুমি দাতা মানে যে দেবে, গ্রহীতা মানে যে গ্রহণ করবে। এখন দাতা দিতে চাচ্ছে, গ্রহীতা যদি না থাকে তাহলে দাতা দিবে কাকে? অতএব এই এক পক্ষ উপস্থিত থাকলে এটা লেনদেন হবে না। আবার গ্রহীতা গ্রহণের জন্য বসে রয়েছে কিন্তু দাতা নাই, এবং দাতা যদি না থাকে, গ্রহীতা যদি বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে লেনদেন সংগঠিত হবে না। এই জন্য আমি বললাম যে তোমাদের বইতে যে 7টি বৈশিষ্ট্য আছে, এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো ঘটনা লেনদেন হতে হলে 3টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, যদি না থাকে সেটা লেনদেন বলে গণ্য হবে না। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, আমি কিন্তু প্রথমেই বলছি যে বিজনেসে যদি কোনো ঘটনার সাথে টাকার সম্পর্ক থাকে সেটা লেনদেন, আর যদি লেনদেন হয় টাকার সম্পর্ক থাকে তার মধ্যে অবশ্যই 3টা বৈশিষ্ট্য থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমরা বৈশিষ্ট্যটা দেখলাম, আর 4টা বৈশিষ্ট্য ভাষায় পড়ে নিই। আমরা অঙ্ক করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমরা শুধু সেই জিনিসটা আমি আলোচনা করছি। তোমরা রিডিং পড়াটা অবজেক্টিভের জন্য ভাষায় পড়ে নেবা। আমি যাতে তুমি অঙ্ক যাতে করতে পারো সেই ব্যবস্থাটা আমি খুব দ্রুত গতিতে আমরা অঙ্কের মধ্যে চলে যাব। আলোচনা না বুঝলে অঙ্ক বুঝবা না, এই কারণেই আলোচনা শুনতে হবে। এর পরবর্তীতে আমরা আসবো হিসাব সমীকরণ। কি আসবো? হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হলো এ সমান এল প্লাস ওই। হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই, এটা মুখস্থ করতে হবে।
এটা অবজেক্টিভেও থাকে এবং এটা তোমার অঙ্ক করার জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এ সমান এল প্লাস ওই, এটা হিসাব সমীকরণ মুখস্থ করে ফেলবো। এ সমান এল প্লাস ওই, এখানে এখন এটা বিশ্লেষণ যদি আমরা করি, এ সমান হলো অ্যাসেটস, এ সমান কি অ্যাসেটস, এটা অবশ্যই তোমার এটা মুখস্থ রাখতে হবে। অ্যাসেটস মানে সম্পদ সমূহ, অ্যাসেটস মানে কি সম্পদ সমূহ। আর এল এলে লায়াবিলিটিস, তাহলে এলে কি লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায় সমূহ, দায় সমূহ। আর ওই 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 মানে অনার্স ইকুইটি, অনার্স ইকিউআই টিওয়াই, অনার্স ইকুইটি মানে মালিকানা, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা হিসাব সমীকরণের বিশ্লেষণটা আমরা জেনে নিব যে হিসাব সমীকরণ কি, তাহলে এ সমান এল প্লাস ওই, এখানে এ সমান অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ সমূহ, এল এ লায়াবিলিটিস, কি লায়াবিলিটিস অর্থাৎ দায় সমূহ, ও ইতে অনার্স, অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেলবো, যেহেতু অ্যাসেটস মানে সম্পদ সমূহ, এল এ লায়াবিলিটিস মানে দায় সমূহ, ওই তো অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এখন কেউ যদি এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই যে পাঁচটা জিনিস যদি কেউ চিনতে পারে তাহলে সে হিসাব বিজ্ঞানে অবশ্যই অবশ্যই ভালো করবে, সে খারাপ করবে না। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং চিনতে হবে। এখন আমরা এগুলো বিশ্লেষণ আসবে, অ্যাসেট জিনিসটা কি, লায়াবিলিটি জিনিসটা কি, অনার্স ইকুইটি জিনিসটা কি, এটা আমরা বিশ্লেষণ আসবো। এখন আমরা হিসাব সমীকরণের প্রথম যে উপাদান সম্পদ, এক নম্বর উপাদান কি সম্পদ। সম্পদ মানে কি, ওই যে অ্যাসেট, এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। হিসাব সমীকরণের এটা প্রথম উপাদান সম্পদ। তাহলে হিসাব সমীকরণ উপাদান তিনটা, কয়টা, তিনটা, একটা সম্পদ, আর একটা দায়, আর একটা মালিকানা সত্ত্ব। এই সমীকরণে তোমাদের একটা বর্ধিত সমীকরণ আছে, সেটা আলোচনা পরে করব। তাহলে সম্পদ কি, সম্পদ হইল প্রতিষ্ঠানের পরিসম্পদ, অর্থাৎ প্রতিষ্ঠানে যে সম্পদ, যে জিনিসগুলো থাকে এবং সেটার মালিকানা থাকে ব্যবসার মালিক, এবং সেটা ব্যবহার করে কি করে, ব্যবহার করে মুনাফা অর্জন করা যায়। অর্থাৎ সম্পদ হলো বিজনেসে যে জিনিস ব্যবহার করে মুনাফা অর্জন করা হয়, সেই জিনিসটার নামই হলো সম্পদ। বলতে পারো কি ব্যবহার করে, তুমি একটু চিন্তা করে দেখো তো বিজনেসে কি কি ব্যবহার করে। বিজনেসে ব্যবহার করে দেখো নগদ টাকা, এটা হলো নগদান, নগদান, নগদান মানে হিসাব বিজ্ঞান আমরা নগদান বলি, নগদ টাকাকে নগদান। তারপর কি ব্যবহার করে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কলকবজা ব্যবহার করে, কলকবজা ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে, যন্ত্রপাতি, যন্ত্রপাতি ব্যবহার করে, ভূমি মানে জমি ব্যবহার করে, দালান কোঠা, দালান কোঠা ব্যবহার করে। তারপর তোমার সুনাম ব্যবহার করে, সুনাম কী করে, ব্যবহার করে। তাহলে সম্পদ হলো যে বিজনেসে যা ব্যবহার করা হয় এবং সেইটা ব্যবহার করে মুনাফা অর্জন করা হয়, সেটি আমরা কি দিব, সম্পদ দিব। তাহলে এরকম সম্পদ বইতে আরও অনেক আছে, তোমরা পড়ে নিবা যে সম্পদ জিনিসটা কি। তাহলে আমরা জানলাম যে কোনো যে যা ব্যবহার করে মুনাফা অর্জন করা হয় সেই ব্যবহৃত জিনিসটার নামই সম্পদ, এটা একটা জিনিস। আরেকটা আছে যে যদি আমার কোনো কিছু অন্যজনের কাছে থাকে, যেমন বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় করলে যার কাছে আমি টাকা পাবো সে হলো দেনাদার, কারণ দেনাদারটাও সম্পদ, কারণ দেনাদার ব্যবহার করা হয় এবং আমার সম্পদ অন্যের কাছে আছে, তাহলে এইগুলো হলো সম্পদ। অর্থাৎ বিজনেসে মালিকানাধীন থাকে, মালিকের নিজস্ব জিনিস এবং সে এইগুলো ব্যবহার করে মুনাফা অর্জন করে, এইগুলো সম্পদ। তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে কোনগুলো বিজনেসে ব্যবহার করা হয় এবং ব্যবহার করে মুনাফা অর্জন করা হয়, সেটা তুমি বের করতে পারবো যদি একটু চিন্তা করো। তাহলে এগুলো ব্যবহার করে যেহেতু মুনাফা অর্জন করা হয়, এই জন্য এগুলোকে আমরা কী বলবো, সম্পদ বলবো। এই নামগুলো অবশ্যই একটু মনে রাখবো। সম্পদ যেমন আবার ব্যাংক জমা হতে পারে, ব্যাংক জমা, ব্যাংক জমা মানে কি, তুমি ব্যাংকে টাকা জমা দিছো, অর্থাৎ আমার জিনিস আরেকজনের কাছে আছে, আমার জিনিস আরেকজনের কাছে যদি থাকে সেটাও সম্পদ বলে গণ্য হবে, ব্যাংকে ব্যবহার করা যায়, এই জন্য এগুলো সম্পদ। তাহলে এই সম্পদ তোমাকে চিনতে হবে যে সম্পদ কোনগুলো।
তাহলে এগুলো হলো সম্পদ। আচ্ছা, 2 নম্বর উপাদান কি? 2 নম্বর উপাদান হলো লায়াবিলিটিস পড়ছিলাম। লায়াবিলিটিস মানে কি? দায়। লায়াবিলিটিস মানে কি? দায়। এখন দায় মানে কি? আমি সোজা একটা কথা বলি তোমাদের, দায় মানে দেয় না। দায় মানে কি? দেয় না। এখন আমি যদি আমার কাছে যদি কেউ টাকা পায়, আমি যদি দেনা থাকি, সেটাকে আমরা দায় বলে গণ্য করবো। অর্থাৎ দায় হলো মালিকের দায়বদ্ধতা। দায়বদ্ধতা একটি নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে। অবশ্যই পরিশোধ করতে হবে। অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ দায় মানে আমি বললাম যে দেনা যদি অন্যরা আমার কাছে টাকা পায়, সেখানে আমি দায়বদ্ধ হয়ে যাই। এই জন্য এটা দায় হবে, দেনা হবে, আর এটা দায়বদ্ধতা বলা হয়। আর এটা একটি নির্দিষ্ট সময় শেষে, 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, যেই হোক, একটা নির্দিষ্ট সময় শেষে সেটা অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে। সে জিনিসটা কি? যেমন মনে করো যে পাওনাদার। পাওনাদার মানে কি? তোমার কাছে অন্যরা টাকা পাবে, যে টাকা পায় তাকে পাওনাদার বলা হয়। তাহলে যে টাকা পায় তার কাছে আমি দায়বদ্ধ হয়ে গেছি, এই জন্য পাওনাদার হইল দায়। তারপরে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ মানে কি? ব্যাংকের থেকে আমি ঋণ নিয়ে আসছি, অর্থাৎ ব্যাংকের কাছে আমি দায়বদ্ধ। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সময়ে আমাকে পরিশোধ করতে হবে। পাওনাদারও নির্দিষ্ট একটা সময় পরিশোধ করতে হবে। বন্ধক ঋণ। বন্ধক ঋণ মানে কি? বন্ধক ঋণ হলো তুমি কোনো কিছু বন্ধক রাখা। অনেক সময় দেখবো মানুষ জমি জমার দলিলপত্র, বাড়িঘরের দলিলপত্র বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ আনে, এটা হলো বন্ধক ঋণ। অর্থাৎ এই টাকাটাও তোমাকে পরিশোধ করতে হবে, তাইলে দলিল ফেরত দেবে না। আবার অনেকে স্বর্ণ গহনা রেখেও বন্ধক ঋণ গ্রহণ করে। তাহলে আমরা দায় বলতে কি বুঝলাম? দায় মানে দেনা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে এটা অবশ্যই পরিশোধ করতে হবে। তুমি যদি কোনো শব্দ দেখে মনে করো যে এটা তোমাকে দিতে হবে, পরিশোধ করতে হবে, সেটাই দায়। পাওনাদার, এটা পরিশোধ করতে হবে। ব্যাংক ঋণ পরিশোধ করতে হবে। বন্ধক ঋণ পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করতে হয় তাহলে সেটা আমরা দায় বলে গণ্য করব। ওকে, হিসাব সমীকরণের লাস্ট উপাদান কি উপাদান? ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব লাস্ট উপাদান। হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের 3টি উপাদান: অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আমরা সম্পদ চিনলাম, দায় চিনলাম, এখন মালিকানা সত্ত্ব এটা চিনব। সত্য মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হলো যে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে, ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ত্ব। তাহলে বলা হয়েছে কি যে ব্যবসায়ের মোট সম্পদ থেকে আমরা 1 নম্বর উপাদান সম্পদ দেখেছি, সেই মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ যারা টাকা পায়, দায় আর কি, দেনা, যারা টাকা পায় আমাদের কাছে, সেই তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে তারপর যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অংশের নাম কি? মালিকানা সত্ত্ব। সেই অবশিষ্ট অংশের নাম কি? মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি, মোট সম্পদের উপর মালিকের যে দাবি, তাই মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? ওকে, তাহলে মালিকানা সত্ত্ব আমরা বুঝলাম যে ব্যবসায়ের মোট সম্পদ থেকে
অর্থাৎ আমরা যদি সম্পদ চিনি, সেই সম্পদের যে টাকাগুলো আছে সবগুলো যোগ করব, মোট সম্পদ। এই মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের একটা দাবি আছে, এই যে দেনা আছে, খরচ আছে, এগুলো আছে, এগুলো বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট থাকে তাই হবে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবিটা থাকে তাই হবে মালিকানা সত্ত্ব। ওকে, এখন এই মালিকানা সত্ত্বের উপর মালিকানা সত্ত্বের উপর চারটি উপাদান, কয়টি উপাদান? চারটি উপাদান প্রভাব বিস্তার করে। উপাদান প্রভাব বিস্তার করে। তাহলে মালিকানা সত্ত্বের উপর কয়টি উপাদান প্রভাব বিস্তার করে? চারটি উপাদান প্রভাব বিস্তার করে। মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্বের উপরে চারটি উপাদান প্রভাব বিস্তার করে। কিভাবে? নাম্বার 1, চারটি উপাদান কি? মালিকের বিনিয়োগ, মালিকের বিনিয়োগ। মালিকের বিনিয়োগ কি? অর্থাৎ বিজনেসের শুরুতে যদি মালিক কারবার একটু টাকা দিতে হয়, এইটাই মালিকের বিনিয়োগ। আবার বিজনেস কিছুদিন চলার পরে আবার পরে বড় সড়ো করার জন্য, প্রসার করার জন্য মালিক নতুন করেও টাকা দিতে পারে, সেইটাও মালিকের বিনিয়োগ। অর্থাৎ মালিকের বিনিয়োগ যদি নতুনভাবে করে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়, বৃদ্ধি পায়, অতএব এটা প্রভাব বিস্তার করে। নাম্বার 2, আয়। বিজনেসে যদি আয় হয় তাহলে এটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ মূলধনের পরিমাণ বেড়ে যায়। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকের বিনিয়োগ করলেও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আরেকটা আছে তোমার 3 নাম্বার, উত্তোলন। মালিক যদি বিজনেস থেকে উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। মালিকানা সত্ত্ব বলছে যে মোট সম্পদের উপর যে দাবি থাকে সেই দাবিটাই মালিকানা সত্ত্ব। এখন মাঝখানে সে যদি টাকা উত্তোলন করে তার দাবির পরিমাণ কমে যাবে, অর্থাৎ উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে কি হলো? চারটি উপাদান প্রভাব বিস্তার করে। 1, মালিকের বিনিয়োগ। এই বিনিয়োগ করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আয় যদি হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। উত্তোলন যদি হয় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আরেকটা আছে ব্যয়। এই ব্যয় হলেও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এই চারটি উপাদান মালিকানা সত্ত্বের উপরে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে কি কি? মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয়। মালিকের বিনিয়োগ হলে মালিকানা সত্ত্ব বাড়বে, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমবে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। তোমাদের এই অধ্যায়ে অনেক সময় লেখা থাকে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্বের একটা সূত্র ব্যবহার করি, এটা মুখস্থ করে রাখবো। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সমান কি? সমান হলো প্রথমে মূলধন, প্রথম কি? মূলধন প্লাস, অর্থাৎ প্রথম যে কারবার শুরু করলো যে টাকাটা নিয়ে, এটার টাকা নাম হলো মূলধন। তাহলে প্রথমে মূলধন দিতে হবে। মালিকের বিনিয়োগ, বিনিয়োগ মানে মাঝামাঝি সময় সে আবার মালিক বিজনেসের টাকা দিতে পারে। এই মালিকের যে বিনিয়োগটা, এটা আমরা বলবো অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। তাহলে কি হলো? মালিকানা সত্ত্বের পরিমাণ যদি বের করো, প্রথমে দিতে হবে মূলধন, মূলধনের সাথে দিতে হবে কি? অতিরিক্ত মূলধন। যদি থাকে যোগ করতে হবে, তারপর যোগ করতে হবে আয়, যোগ করতে হবে কি? আয়। যদি আয় থাকে, না থাকলে যোগ করা লাগবে না। যদি থাকে তাহলে আয় যোগ করতে হবে। তারপর মাইনাস দেবো আমি উত্তোলন, মাইনাস দেবো কি? উত্তোলন। উত্তোলন থাকলে বিয়োগ হবে, না থাকলে নাই। তারপরে মাইনাস দেবো আমি ব্যয়, ব্যয়। এইভাবে যদি মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে বলে তাহলে আমরা শর্টকেও করতে পারি অথবা এইভাবেও করতে পারি। আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝবা যে আসলে মালিকানা সত্ত্ব কীভাবে আমরা বের করতেছি। তাহলে মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ আয় বাদ উত্তোলন বাদ ব্যয়। এই সূত্র প্রয়োগ করে আমরা মালিকানা সত্ত্বটা বের করে ফেলবো। আজ ক্লাস এই পর্যন্তই থাকবে। তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে নাকি পরবর্তী ক্লাস করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এই জন্য সবাইকে আবারও অভিনন্দন, আমার ক্লাস অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে ক্লাসটি দেখার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সবাই পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।